rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you want to be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Wake up. শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, স্কুলের বেঞ্চ পেরিয়ে কলেজের করিডোর, তারপর জীবনের ঘানিটানাই আজকের দিনে এসে দুটি সিনেমা আমার বুকের কোণে জমেছিল। আলো ছায়ার খেলা করে গেছে মন জুড়ে। দিল চায়তা হ্যায় আজ জিন্দেগি না মিলেগি দোবারা। কি অদ্ভুত, গোয়া মাথায় চেপেছিল বহু আগে, যখন বন্ধুত্বের বালুকা বেলায় স্বপ্ন আঁকতাম। কিন্তু কর্মজীবনে ঢোকার আগেই গোয়া দূরের বাতি হয়ে গেল। হয়তো হুট করে ট্রেন ধরার সাহস ছিল না, হয়তো পকেটে শূন্যতাই বড় হয়ে উঠেছিল। তবু একাধবার বোলপুরের রাঙামাটির পথে হেঁটেছি বন্ধুদের সাথে, দীঘার উত্তাল ঢেউ দেখেছি মাস্তুতো দাদার সাথে। তখন ওই আমাদের গোয়া। কিংবা বসিরহাটে ইছামতির পাড়ে বসে শেষ বিকেলের আলোয় জীবনের গাণিতিক প্রশ্নের জট খুলতে চেয়েছি। কখনো ব্যর্থ হয়েছি, কখনো নিঃশব্দে সন্ধ্যার নদীর মতো বয়ে গেছি। বিয়ের পর ভাবলাম এবার বউয়ের হাত ধরে গোয়া যাওয়া যাক। দুজনেই তো ভালোবাসি ঘোরা, খাওয়া, পথের ধুলো মেখে পথ চেনা। তখন সময় ছিল কিন্তু পকেট ফাঁকা। এখন সময় নেই, তবু মাস গেলে মাইনে পাই, কিছুটা আশ্বাস মেলে। মনে হলো গোয়া কি সত্যি ওভারহাইপড, নাকি না গিয়ে জাজ করা অন্যায়। এভাবে ভাবতে ভাবতেই পা বাড়লাম রাস্তায়। হোটেল ডি অ্যামোর হলিডেজ। বউ আগে থেকেই হোটেল দেখে শুনে বুকিং করে রেখেছিল। আমার আর বিশেষ মাথা ঘামানোর দরকার পড়েনি। কিন্তু সমস্যা বাঁধল অন্যখানে। হোটেলের নিয়ম অনুযায়ী চেক ইন দুপুর 2টার আগে সম্ভব নয়, আর আমরা এসে পড়েছি সকাল 9টায়। সামনে দাঁড়িয়ে রিসেপশনের মিষ্টি মেয়েটি হেসে জানালো আর্লি চেক ইনের জন্য এক্সট্রা চার্জ লাগবে 1000 টাকা। আমি তখন একদৃষ্টিতে হোটেলের সুইমিং পুলের দিকে তাকিয়ে ভাবছি, এত সকালে 1000 টাকা খরচ করা কি ঠিক হবে, নাকি পুলের ধারে বসেই কাটিয়ে দিই ঘন্টা কয়েক। বউ তখন পাশে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় গুনগুন করে প্ল্যান করছে। একটু বাদেই দারুণ এক বুদ্ধি বার করলো। ব্যাগটা এক রিসেপশনে রেখে দিই, ওই 1000 টাকা দিয়ে বরং স্কুটি ভাড়া করে নিই 2 দিনের জন্য, এখনই ঘুরতে বেরিয়ে পড়ি। আমার তখনও ক্লান্ত শরীর বিশ্রামের দিকে আকর্ষিত হচ্ছে। সারা রাত ট্রেনে কাটিয়ে এসেছি, 1 কাপ চা আর নরম বিছানাই তখন একমাত্র আশ্রয় বলে মনে হচ্ছিল। কিন্তু বউয়ের যুক্তিটা বেশ পাকাপোক্ত। আমি হালকা হাসলাম। ভাগ্যে সেই মেয়েটাকে বিয়ে করেছিলাম, আমার মতোই আরেকজন, যার রক্তের ভেতর ছোটখাটো অ্যাডভেঞ্চারের নেশা। যেই ভাবা সেই কাজ। ব্যাগটা রিসেপশনে জমা রেখে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম গোয়ার রাস্তায়। গাড়ি ছুটছে, বাতাস এসে ধাক্কা দিচ্ছে মুখে, এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরে আঞ্জুনা বিচ। গোয়া এসেছি আর সমুদ্রের সঙ্গে আগে দেখা করব না তা কি হয়? স্কুটি ছুটিয়ে সোজা পৌঁছলাম সমুদ্রের ধারে। ঢেউগুলো তখনও একের পর এক ছুটে আসছে, যেন গোয়া আমাদের স্বাগত জানাচ্ছে। জলের ধারে গিয়ে পা ডুবিয়ে দিলাম। ঠান্ডা জল গা ছুঁয়ে এক মুহূর্তে সমস্ত ক্লান্তি দূর করে দিল। ভ্রমণের প্রথম তৃষ্ণাটা মিটল, এবার পালা পেটের খিদে মেটানোর। বউর দিকে তাকিয়ে বললাম একটা জম্পেশ ব্রেকফাস্ট হওয়া দরকার। বউ বলে উঠল, চলো আজ গোয়ার লোকাল একটা ক্যাফে ট্রাই করি। ব্যাস, স্কুটি স্টার্ট দিয়ে আবার বেরিয়ে পড়লাম নতুন জায়গার খোঁজে। সমুদ্রের নোনা হাওয়ায় চুল এলোমেলো, পায়ের আঙুলে লেগে থাকা বালির নরম স্পর্শ নিয়ে ঢুকলাম জোস বার। গুগল ম্যাপের দয়া নিয়ে একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে জায়গাটা, যদিও আশেপাশে দেখাবে নস্টালজিক গোয়া নামে আরেকটা কিছু। তবে দুটো একই জায়গায়। সম্ভবত নস্টালজিক গোয়া এদেরই থাকার বন্দোবস্ত। বার তো বটেই, তবে দুপুর গড়িয়ে বিকাল না হলে লিকারের কলসি উল্টাবে না। আপাতত ব্রেকফাস্টের বন্দোবস্ত ভালোই আছে শুনলাম। পেটের মধ্যে তখন একটানা ঢেকুরের দল মিছিল করছে, ক্লান্তিও খানিকটা। তাই রস অমলেট আর রস মাশরুম অর্ডার করলাম। খাবার এলো,
আর সেজে এলো। দুজনের চোখ একসঙ্গে চকচক করে উঠল। একবার চামচ ছোঁয়ানো মাত্রই বোঝা গেল এ আর 5টা হোটেলের অমলেট নয়, একেবারে গোয়ানিজ আত্মা মিশে আছে তাতে। আর তার সঙ্গে পই, একরকম স্থানীয় পাউরুটি, যা গোয়ার মানুষদের কাছে লুচি তরকারির মতোই অভ্যাসবশত খাওয়া হয়। বারটার পরিবেশও বেশ মজার, না কোনো দামি ঝাড়বতি, না কোনো অতিরিক্ত চাকচিক্য, যেন নিজের বাড়ির উঠোনে বসে খাচ্ছি এমন এক নির্ভার আরাম। খাবারের স্বাদ, পরিবেশের ঘরোয়া ছোঁয়া সব মিলিয়ে বেশ জমে গেল। খেতে খেতেই ভাবলাম, আহা, এরপরে যদি 1 কাপ কফি থাকতো। কফি নয়, এরপরে একটা ব্ল্যাক টি অর্ডার করেছিলাম, আর ওখানে বসেই কিছুক্ষণ কাটিয়ে দিলাম আমরা। হাতে সময় নিয়ে ব্রেকফাস্টটা সারলাম। পই আর রস অমলেটের স্বাদ তখনও জিভে লেগে, আর ক্লান্তি মেখে বেরিয়ে পড়লাম স্কুটির হ্যান্ডেল আঁকড়ে। রোদটা চড়া, কিন্তু তার মধ্যেই গোয়ার রাস্তায় ছুটে বেড়ানোর একটা আলাদা আনন্দ আছে। কোথাও সবুজের ছায় শান্ত গলি, কোথাও রাস্তার ধারে পরপর দোকান, তার মধ্যে কখনো রঙিন সুভেনির, কখনো সাইকেলের সারি নিয়ে দাঁড়িয়ে থাকা পর্যটকের দল। একটু ঘোরাঘুরি করতেই খিদেটা উস্কে উঠল। মনে পড়ল স্কুটি ভাড়া নেওয়া ভদ্রলোকের কথা। উনি বলেছিলেন আশেপাশে 3টে জায়গা আছে ভালো, যেখানে অথেন্টিক গোয়ান খাবার পাওয়া যায়। সেই তালিকার প্রথমেই ছিল গোয়ান স্পাইস, যেটা আমাদের কাছাকাছি। গুগল ম্যাপে দেখে নিয়েছিলাম 12টায় খোলে, কিন্তু গিয়ে জানতে পারলাম খাওয়া দাওয়া দেওয়া শুরু হবে 1টা থেকে। কিছুটা হতাশ হয়ে ভাবছিলাম কি করা যায়। পাশের একটা ফাঁকা জায়গায় কাঠের বেঞ্চ, তার পাশে ছায়া করে একটা নারকেল গাছ, আর এক কোণে দাঁড়িয়ে ঠান্ডা ডাব কেটে পরিবেশন করছে। উল্টো দিকে বড় একটা বট গাছ। আরও কয়েকজন ধৈর্য ধরে অপেক্ষা করছে। জায়গাটা বেশ জমজমাট, কোনো বাহুল্য নেই, কিন্তু তার মধ্যে একটা স্বস্তি আছে। তবে 1টা অবধি খোলার অপেক্ষা না করে আমরা বরং হোটেলে ফিরে এলাম। একটু ফ্রেশ হওয়া দরকার, কিন্তু এবার এসে 12:30টার দিকে রিকোয়েস্ট করতেই আমাদের চেক ইন করতে দিল। তাই একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য গোয়ান স্পাইসের দিকে। ফিরে এসে দেখি এবার আর খালি বেঞ্চ নেই, লোকজন এসে গেছে অনেকে। কেউ আগে থেকে খাবার অর্ডার করেছে, কেউ অপেক্ষা করছে, কেউ বা পরিচিতদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে। একটা ফাঁকা টেবিল, মাথার উপর ফ্যান দেখে সাথে সাথে গিয়ে বসে পড়লাম, আর মেনু কার্ডে চোখ বুলোতে লাগলাম। খাবার এসে গেছে, থালায় সাজানো গোয়ার সুগন্ধি দুপুর, যেন রোদের ঝলকানি আর সমুদ্রের লোনা হাওয়া থালার প্রতিটি কোনায় মিশে আছে। বড় স্টিলের থালায় প্রন ফ্রাই আর চোনাক মাছের পিস, সুজির পাতলা আস্তরণে মুচমুচে করে ভাজা, যেন এক কামড়েই গোয়ার স্বাদ। চারপাশে সবাই খাবারের সঙ্গে 1 গ্লাস ঠান্ডা বিয়ার তুলেছে। মাছের থালির সঙ্গে বিয়ারের সম্পর্ক এখানে এক অলিখিত নিয়ম। মাছের ঝোলে হালকা কারি পাতার গন্ধ মেশা, পাশে বাঁধাকপির তরকারি আর শুকনো মাছের নারকেল চাটনি, আর তার সাথে 1 বাটি ক্লাম মিট, প্রথমবার চেখে দেখার জন্য রাখা আমাদের। ক্লাম মিট প্রথমবার খাচ্ছি, স্বাদে একেবারে কাঁকড়ার মতো, কিন্তু একটু বেশি গভীর, একটু বেশি গোয়ানিজ। মশলা আর সাগরের লবণাক্ত স্বাদ মিলে এক অন্যরকম টেক্সচার তৈরি করেছে। চোনাক মাছের প্রথম টুকরো মুখে দিতেই আলাদা করে খেয়াল হলো এই নামটা তো আগে কখনো শোনা হয়নি। তাই হাতের মুঠোয় গুগল খুলে দেখলাম চেনা নাম, এই যে ভেটকি। এতক্ষণ ধরে যে মাছটাকে অচেনা ভাবছিলাম সেটা তো বহুদিনের চেনা আর বহুবার খাওয়া। তবে এখানে তার স্বাদ একদম আলাদা। পরিবেশনের মধ্যে যেন একটু অন্যরকম ছোঁয়া। চারপাশে লোকজন খেতে ব্যস্ত, মাছের টুকরো ভেঙে চেটে বুটে উপভোগ করছে। পাশে টেবিলের মানুষজন ঠান্ডা বিয়ারের গ্লাস ঠোঁটে ছুঁয়ে গভীর তৃপ্তিতে চোখ বন্ধ করছে, যেন দুপুরটিকে আরও একটু দীর্ঘ করা যায়। খাবারের স্বাদে, পরিবেশের ছোঁয়ায় একটা আরাম মেশানো অনুভূতি ছড়িয়ে পড়ছে। এভাবে 1 চুমুক সোলকারি, 1 টুকরো মাছ, 1 লকমা ভাত, গোয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে আমাদের স্বাদের অনুভূতিতে। কিছু জায়গার আসল রূপ ধরা পড়ে খাবারের ভেতর দিয়ে। এই দুপুরের মতোই একটা গোয়ান থালি, 1 গ্লাস ঠান্ডা বিয়ার আর সমুদ্রের এক ধাক্কা হাওয়া।
রাস্তায় নেমে রোদের তেজ টের পাওয়া গেল ঠিকই, কিন্তু সেই তেজে যেন একরকম মাদকতা মিশে আছে। আশেপাশের বাড়িগুলো ঝলমলে রং, হলুদ, লালচে কমলা, টকটকে নীল। কোনো কোনো বাড়ির সামনের পাঁচিলটা কিংবা পাঁচিলের ভিতর নানা রঙের বৌগনভিলা দিয়ে মোড়া। সেগুলোর ওপর সূর্যের আলো পড়ে রাস্তায় এক নরম গোলাপি ছায়া তৈরি করেছে। বাতাসে হালকা লবণাক্ত গন্ধ, সমুদ্রের কাছাকাছি আসার ইঙ্গিত। রাস্তার ধারে ছোট ছোট দোকান, কাঠ আর বেতের কারুকাজ করা বস্তু, আয়নার দোকান, হাতে তৈরি রঙিন চুমকির কাজ করা ব্যাগ, সবই যেন আগ্রহের স্রোতে টেনে নিচ্ছিল। কিন্তু দাম শুনেই সে স্রোত থমকে গেল। কিছু জিনিস শুধু চোখে দেখার মনে রাখার জন্যই, কেনার জন্য নয়। পায়ের তলায় ক্লান্তির ভার টের পাওয়া যাচ্ছিল। রাতে ট্রেনের দোলায় ঠিকমতো ঘুম হয়নি যে। তারপর সকাল থেকে একমতো বিশ্রাম ছাড়া ঘুরেই চলেছি। দুপুরের খাবার, ঠান্ডা বিয়ার, সব মিলিয়ে শরীর যেন আলগা হয়ে আসছিল। আশেপাশের দোকান, রঙিন রাস্তা, সব মিলিয়ে এক অলস অথচ স্নিগ্ধ ছবি তৈরি হচ্ছিল চোখের সামনে। হোটেলে ফেরার প্রস্তাব এলো নিজেই। ক্লান্ত চোখের পাতাগুলো যেন স্বাভাবিক নিয়মেই তা মেনে নিল। এসি ঘরে বিছানায় শরীর এলিয়ে দেয়া আর দুদণ্ড চুপচাপ চোখ বন্ধ করে থাকা, এটাই এখন সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। বিকেলের জন্য পরিকল্পনা আগেই ঠিক ছিল। বিশ্রাম নিয়ে সন্ধ্যায় সমুদ্রের ধারে যাওয়া যাবে। আরব সাগরের বাতাসের ছোঁয়া, ঢেউয়ের গর্জন আর সূর্যাস্তের লালচে আলো, এটাই তো চাই। সমুদ্রের সামনে বসে থাকা, আলোর খেলা দেখা আর সেই অনন্ত নীলের সামনে দুজন মিলে একটু চুপ করে থাকা। সন্ধ্যা কাটানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর কী বা হতে পারে। সমুদ্রের ধার দিয়ে যে পথ চলে গেছে সেদিকে হাঁটতে শুরু করলাম দুজন। সন্ধ্যার আলো তখনও মরে যায়নি, তবে আকাশে নীলচে ধূসর ছায়া পড়তে শুরু করেছে। বাতাসে লবণাক্ত গন্ধ আর কোথাও কোথাও রেস্টুরেন্টের গ্রিলে পড়া মাছের ধোয়া মিশে এক অন্য মাত্রার পরিবেশ তৈরি করেছে। রাস্তার ধারে দোকানগুলোর দিকে তাকিয়ে চলেছি। কত রকমের জিনিস। ঝিনুকের দোকান চোখে পড়তেই গিন্নি ওখানে দাঁড়িয়ে গেল। লম্বা এক দোকান, সারি সারি সাজানো ঝিনুকের গয়না, হার, দুল, নুপুর আর নাম না জানা কত অলংকার। হাত বোলাতে বোলাতে গিন্নির চোখে চেনা উজ্জ্বলতা। পছন্দ হয়ে গেল দুটো গয়না আর কিনে নিল। অন্যান্য সৈকতে এমন ঝিনুকের জিনিস এতটা দেখা যায়নি, কিন্তু গোয়ার সবাই যেন প্রেমে পড়েছে। আর একটু সামনে গিয়ে চোখে পড়ল এক ফ্লি মার্কেটের মতো। উজ্জ্বল কাপড়, হিপি ব্যাগ, হাতে কাজ করা শাল, রঙিন ল্যাম্প, একটা অন্যরকম বোহেমিয়ান আবহ। বেশিক্ষণ দাঁড়ালাম না, কেমন যেন অন্যরকম একটা পরিবেশের খোঁজ করছিলাম। স্কুটি নিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আর্জুনা বলে একটা ক্যাফেতে। কিন্তু ক্যাফের কোলাহল তখন নিতে ইচ্ছা করছিল না, যেন আরও একটু নিরিবিলি কিছু চাইছিলাম। নিরিবিলি না হোক, খোলামেলা। সেই চাওয়াটা পূরণ হলো সমুদ্রের ধারে গিয়ে। রাত বাড়ছে, সৈকতের বালিতে বসানো পরপর বার রঙিন আলো ঝলমল করছে। কিছু শ্যাকের সামনে ডিজে মিউজিক বাজছে, কিছু জায়গায় হালকা গিটার আর জ্যাজের সুর মিলিয়ে চলেছে নৈশ আড্ডা। তেমনই একটাতে বসে পড়লাম। সামনে সমুদ্র, বাতাসে হালকা শীতলতার ছোঁয়া আর ঢেউয়ের আওয়াজ যেন রাত্রির মিউজিক হয়ে উঠেছে। পায়ের কাছে নরম বালি, মাঝে মাঝে জল এসে ধাক্কা দিচ্ছে। কফির জায়গায় ঠান্ডা পানীয় চলে এলো, এটাই স্বাভাবিক। সকালে আঞ্জুনা বিছিয়েছিলাম, তখন রোদ ছিল ঝলমলে, আর এখন রাতের আলোয় পুরো অন্যরকম লাগছে। সকালে স্কুটি যেখানে ফ্রিতে রেখেছিলাম, সন্ধ্যার পর সেই জায়গাটা পুরো অন্ধকারে ঢাকা। তাই আর ঝুঁকি না নিয়ে যে বারে আমরা বসেছিলাম তাদেরই পার্কিংয়ে রেখে দিলাম। 30 টাকা দিয়ে নিশ্চিন্তে থাকা ভালো। ক্লান্তি ছড়িয়ে পড়ছিল শরীরে, কিন্তু পরিবেশ এতটা মোহময় যে উঠতে মন চাইছিল না। ঢেউ একটু একটু করে বাড়ছে, মাঝে মাঝে ওয়েটার এসে টেবিল চেয়ার একটু করে পিছিয়ে দিয়ে যাচ্ছে। দীঘার তালছাড়ি বিচে সেই অনুভূতিটাই মনে পড়ছিল, তবে এই যেন একটু ঝাঁ চকচকে সংস্করণ। টেবিলের উপর একটা ছোট মোমবাতিও রাখা ছিল, দরকার না থাকলেও তার কমলা আলোয় চারপাশটা আর একটু মায়াবী লাগছিল। কাছাকাছি দুজন মেয়ে দেখলাম চুলে রঙিন সুতো দিয়ে বিনুনি করে নিচ্ছে। গিন্নির চোখে একরকম ইচ্ছার ঝলক দেখা গেল, তাই বললাম করেই ফেলো, এখানে তো আর কোনো ফর্মালিটি নেই, যা ইচ্ছা তাই করো। গিনি দুটো রঙিন সুতোর বিনুনি করেই ফেললো,
আর মুখের খুশিটা স্পষ্ট। সময় গড়িয়ে যাচ্ছিল, রাত গভীর হচ্ছিল। প্রথম দিনেই এতটা উচ্ছ্বাস, এতটা ঘোরা ঠিক হবে কি না সেটা ভেবেই এবার গুটিয়ে নেওয়ার কথা মাথায় এলো। সামনে আরও 2টি দিন পড়ে আছে যে, আরও অনেক কিছু দেখার বোঝার বাকি। আর আমাদের এই ব্লগ কিন্তু কোনো ট্রাভেল গাইড নয়, বরং আমাদের আর 5টা বাকি ব্লগের মতোই গোয়ায় কাটানো আমাদের সময়ের কাহিনী। প্রথম দিনের গল্প এখানেই শেষ করলাম। দ্বিতীয় দিনের গল্প নিয়ে আবার হাজির হব নতুন একটি ব্লগে।